ভাড়া করা বিশেষ বিমানে দেশ ছাড়লেন বসুন্ধরার এমডির স্ত্রী সন্তান সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। অনুমোদন চেয়েছিল, তবে যেহেতু এই ব্যাপারে একটু আলোচিত, সেই জন্য বলেছি যে স্পেশাল ব্রাঞ্চ যদি অনুমোদন দেয়, যাত্রীদের নিশ্চিত অনুমোদন পেয়েছে। মুনি আত্মহত্যার প্ররোচনা মামলার আসামির দেশ ত্যাগ ঠেকাতে তৎপর পুলিশ, সুরত হাল নিয়ে বোনের অভিযোগ। একটা মানুষ যদি ফাঁসি দেয় তাহলে পরবর্তীতে হাত পা ছোড়াছুড়ি করলে টুলটা পড়ে যাওয়ার কথা, পড়েনি। টুলটা একদম জাস্ট টুলের দুই পাশে তার পাটা গিয়েছিল, বাঁকানো ছিল। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও করোনায় বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারকে ডিজিটালি পাঠাবেন ২৫০০ টাকা, সহায়তার আওতায় আসবে ৩৬.৫ লাখ মানুষ। পতেঙ্গার বে টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সহ ৭ দেশ। ভিড়তে পারবে সব ধরনের মাদার ভেসেল, ২টি জেটি অংশীদারদের দেওয়ার সিদ্ধান্ত। নিবন্ধন ছাড়াই সড়কে ডিএসসিসির ৩ শতাধিক আবর্জনাবাহী গাড়ি, ৭০ ভাগেরই নেই ফিটনেস ও রুট পারমিট, শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের। নদীতে মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা মৎস্য বিভাগের। দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডি সাইম সোবহান আনভীরের স্ত্রী সন্তানরা সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। গতকাল বিকেলে ভাড়া করা বিশেষ বিমানে তাদের দেশ ছাড়ার কথা নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান। কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্রচারণা মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবহান আনভীর। মামলা হওয়ার ৩ দিনের মাথায় বৃহস্পতিবার বিকেল 4:30টায় একটি ভাড়া করা বিমানে তার স্ত্রী সন্তান সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য দেশ ছেড়েছেন। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক অনুমতি না দিলেও স্পেশাল ব্রাঞ্চ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। অনুমোদন চেয়েছিল, তবে যেহেতু এই ব্যাপারে একটু আলোচিত, সেই জন্য বলেছি যে স্পেশাল ব্রাঞ্চ যদি অনুমোদন দেয়, যাত্রীদের নিশ্চিত অনুমোদন পেয়েছে। এদিকে ভাড়া করা বিমানে সাইম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের 2 সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও 2 পরিবারের 3 জন গৃহকর্মী দেশ ত্যাগ করার কথা বিমানবন্দর সূত্রে জানা গেলেও নিশ্চিত করতে পারেনি বেবিচক। আমি বলেছি এই এয়ারক্রাফটে যারা যাবে তাদের লিস্টটা স্পেশাল ব্রাঞ্চের অনুমোদন সাপেক্ষে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটের গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বলে জানায় বেবিচক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বসুন্ধরার এমডি যেন দেশ ত্যাগ করতে না পারেন সেদিকে বেশি নজর দিচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে সরাসরি কোনো সুইসাইড নোট না থাকলেও আসামির সঙ্গে মুনিয়ার সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায় নিয়ে নানা বর্ণনা আছে বলেও জানানো হয়। গুলশানের ফ্ল্যাটে মরদেহ উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে এই ঘটনায় হওয়া মামলার আসামির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায়ের বিষয়ে নানা বর্ণনা রয়েছে উল্লেখ করে পুলিশ বলছে, এসব ডায়েরিতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও ডায়েরির শেষের দিকে মুনিয়া আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন। সরাসরি সুইসাইডাল নোট সেভাবে না বললেও অনেক ক্ষেত্রে কিন্তু তার যে প্রচণ্ড মানসিক কষ্ট সেগুলো কিন্তু এখানে বিবৃত হয়েছে। একটা কিছু করে ফেলার যে একটা ইঙ্গিত, মানে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলা, সেই ইঙ্গিত কিন্তু সেখানে আছে। এই মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যেন দেশ ত্যাগ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে পুলিশ বলছে, আত্মহত্যার প্ররোচনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার যে 2টো পাসপোর্ট ধারী এই ধরনের কোনো ব্যক্তি 26 কিংবা 27 দ্বারা তিনি বাংলাদেশ ত্যাগ করেননি। আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের যে বক্তব্য সেটাকে আমরা প্রণিধানযোগ্য হিসেবে নিচ্ছি। এদিকে সুরত হালের সময় উপস্থিত থাকা মুনিয়ার বোনের দাবি এটি হত্যাকাণ্ড। একটা মানুষ যদি ফাঁসি দেয় তাহলে পরবর্তীতে হাত পা ছোড়াছুড়ি করলে টুলটা পড়ে যাওয়ার কথা, পড়েনি। টুলটা একদম জাস্ট টুলের দুই পাশে তার পাটা গিয়েছিল, বাঁকানো ছিল। বিছানাটা খুব পরিপাটি ছিল। প্রশাসন কেন এখনো দেশে থাকার সত্ত্বেও
ওনাকে গ্রেপ্তার করতে পারছে না। আসলে এটা জাতিও জানতে চায়, সমস্ত জনগণ জানতে চায়। এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা আশা করেন তিনি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীকে বিপন্ন করে তুলেছে অতিমারি করোনা। কখনো স্বজন, কখনো জীবিকা হারানোর শঙ্কা এখন বাস্তবতা। সমাজে নিম্নবিত্তের ভবিষ্যৎ সবচেয়ে অনিশ্চিত। কোভিডের নির্মম গ্রাস থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও টাকা পাঠাবেন ডিজিটাল পদ্ধতিতে। রোববার এই কার্যক্রম চালু করলে একযোগে নগদ সাহায্যের আওতায় আসবেন দেশের 36.5 লাখ মানুষ। দেবাশিস রায়ের রিপোর্ট। দুর্বিষহ অনিশ্চিত এক ভয়াবহ সময় পার করছে দেশের মানুষ। অতিমারি করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। প্রবল অসহায়ত্বের এই সময়ে বিপন্ন যেন পারিপার্শ্বিক বাস্তবতাও। দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন 11,000-এর বেশি মানুষ। সরকারের কঠোর বিধিনিষেধে প্রথমে কিছুটা মানলেও এখন জীবন জীবিকার তাগিদে পথে নামছে মানুষ। পাল্লা দিয়ে চড়ছে সংক্রমণ আর মৃত্যুর পারদ। কাজ হারিয়ে নিরন্ন প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে এবারও অন্তত 125 ক্যাটাগরিতে পরিবার প্রতি 2,500 টাকা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী 2রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই 36,50,000 দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে। করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়ালি সব তদারকি করছেন সরকার প্রধান। দেশবাসীর জন্য সময়মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটার আধুনিক বন্দোবস্ত, ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো বিচক্ষণ সিদ্ধান্তগুলোও বঙ্গবন্ধু কন্যা নিচ্ছেন একের পর এক। দ্রুত রূপ বদলাতে সক্ষম কোভিড-19-এর এই তাণ্ডব কবে শেষ হবে জানে না বিশ্ববাসী, বিজ্ঞানও যেন নিরুপায়। বিশেষজ্ঞরা বলছেন আপাতত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখে দেয়াই একমাত্র পথ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পুরো গল্প জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। বে টার্মিনালকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তুলতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব সহ 7টি দেশ। এ অবস্থায় 3টি জেটির মধ্যে একটি চট্টগ্রাম বন্দর এবং বাকি 2টি গ্লোবাল পার্টনারদের ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাগর তীরে গড়ে ওঠা এই বন্দরে সব ধরনের মাদার ভেসেল ভিড়তে পারবে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে 67 একর জায়গা অধিগ্রহণের পাশাপাশি সাগর থেকে বালু এনে ভরাট করা হচ্ছে আরো 800 একর খাস জমি। এখানে গড়ে উঠছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। ইতিমধ্যে নতুন এই বন্দর নির্মাণে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ। কোরিয়া আছে, ভারত আছে, সিঙ্গাপুর আছে, তারপরে ডিপি ওয়ার্ল্ড আছে, আরও অনেকে আছে। তো এই রকম গ্লোবাল অপারেটর থেকে নির্বাচন করা হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 30 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলেও প্রবৃদ্ধি ক্রমশ বাড়ছে, সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় আগামীতে বে টার্মিনাল ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না বন্দর ব্যবহারকারীরা। জেটির সংখ্যা যদি বাড়ানো না হয়, কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের এই দীর্ঘ সমস্যার সমাধান হবে না। জাহাজ স্টেশন করলে হবে কি, ফ্রেট চার্জ কমে যাবে। তার মানে আমার যে আমরা যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টটাও কিন্তু রেটটাও কিন্তু কমে যাবে অটোমেটিকলি। এদিকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলের কারণে সীমাহীন যানজটে পড়তে হয় নগরবাসীকে। বে টার্মিনালের কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম বন্দরের ডেলিভারি পয়েন্ট হবে সেখানে। এই বে টার্মিনাল হলে পরে আগামী 50 বছরে কিন্তু চট্টগ্রাম বা বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসার জন্য একটা মাইল ফলক সৃষ্টি হবে। 20,000 কোটি টাকা বাজেটের বে টার্মিনালটি 2026 সালের মধ্যে চালু হবে। কন্টেনার রাখা যাবে 50 লাখের বেশি। আর মাত্র কয়েক বছর এরপর এই ধুধু প্রান্তরে গড়ে উঠবে বিশাল আকৃতির 3টি জেটি। এর মাঝে একটি চট্টগ্রাম বন্দর পরিচালনা করলো, বাকি 2টিতে অংশ নিচ্ছে গ্লোবাল পার্টনাররা। আর এর মাধ্যমেই পরিবর্তন হবে বাংলাদেশের অর্থনীতির পুরো চিত্র। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে
কমল দে, সময় সংবাদ। এ যেন সর্ষের মধ্যে ভূত, নিয়মের মধ্যে অনিয়ম। নিবন্ধন ছাড়াই সড়কে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০০-র বেশি গাড়ি, যেগুলোর ৭০%-এরই নেই ফিটনেস সার্টিফিকেট আর রুট পারমিট। অনেক চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্সও। ময়লাবাহী এসব গাড়িতে গত ২ বছরে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। অনিয়মের কথা স্বীকার করে মেয়র জানালেন শিগগিরই এসব বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। স্টিয়ারিংয়ে বসা এই কিশোর, যার নেই লাইসেন্স কিংবা গাড়ি চালানোর কোনো অনুমতিপত্র, কিন্তু তিনি চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি। একই অবস্থা সংস্থাটির পরিবহন পুলে কাজ করা অধিকাংশ চালকের। গাড়ি কাগজ সবসময় অফিসে থাকে, তো যে সিটি কর্পোরেশন গাড়ি না, কাগজপত্র আমরা সবই আছে, কিন্তু আমাদের গাড়িতে নেই, এটা সরকারের কাছে। আমাদের লাইসেন্স তো আর কেউ চেক করে না, তার জন্য আমরা লাগে না। শুধু লাইসেন্স না থাকাই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ৫১৩টি গাড়ির মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র ১৫০টির। আছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগও। ওরা গাড়ি চালায় মনে করেন আউলা চুট করি, ময়লার গাড়ি তো ডরে কেউ কিছু কয় না। আমি রাস্তা ক্রস করতে পারি না, মনে হয় যে এক পাও দিছি, উনি যেভাবে গাড়ি নিয়ে গেছে আমার ওড়না চলে গেছে। কোনো আপনার ট্রাফিক সিগন্যাল মানে না, ওদের ইচ্ছা মতো ওরা চালায়। গেল ১৬ এপ্রিল দক্ষিণ সিটি কর্পোরেশনেরই এমনই এক গাড়িতে চাপা পড়ে মারা যান এক রিকশা চালক। ২ মাসের ব্যবধানে নগর কর্তৃপক্ষের এই যানগুলো রাস্তায় ঘটিয়েছে অন্তত বেশ কয়েকটি হতাহতের ঘটনা। ট্রাফিক বিভাগের দাবি, সিটি কর্পোরেশনের অধীনে থাকায় এসব গাড়ি কিংবা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না তারা। এই বিষয়ে যদি সিটি কর্পোরেশনের ইন্টারনালি ভালো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় এই দুর্ঘটনাগুলো কমে আসবে। নিজ দফতরে পরিবহন খাতে এমন অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন খোদ নগর পিতাও। এতগুলো যানবাহনের বহরে আমাদের যে জনবল অপ্রতুলতা, এই কারণে এবং এটাকে অবলম্বন করে বিভিন্ন অনিয়ম এখানে দানা বেঁধেছে। কিছু যানবাহন চালানো হয় বিভিন্ন অন্য পদের লোকজন দিয়ে, পরিচ্ছন্ন কর্মী দিয়ে, অথবা অনেক সময় ভাড়াটিয়া লোক দিয়ে এখানে চালানো হয়। আমরা এখন সেই প্রশাসনিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। অন্যদিকে নিবন্ধনহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের এই সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি কর্পোরেশনের প্রধান নির্বাহীর। আমরা একটা গাড়ির গ্যারেজ নম্বর থেকে সেটা দিয়ে আমরা চালাচ্ছি, তবে সেই সবগুলো গাড়ি কিন্তু নিবন্ধন প্রক্রিয়া আছে, হয়তো নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি। দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতায় এমন বেপরোয়া চালক দিয়ে কর্পোরেশন চলে আসলেও আগামীতে এসব খাতে শৃঙ্খলা ফেরাতে বর্তমানে দায়িত্বরতরা কতটুকু সফল হবেন সেটি এখন দেখার বিষয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জাটকা সংরক্ষণে দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে পুরো দমে নদীতে ইলিশ সহ অন্যান্য মাছ ধরা শুরু হয়েছে। এজন্য জাল ও মাছ ধরার নৌকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তাদের প্রস্তুতির খবর জানাতে চাঁদপুর সদরের মেঘনা নদীর হরিণাঘাট এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক, ফারিয়া, একটা উৎসবের প্রস্তুতি চলছে, অর্থাৎ গত ১ মার্চ থেকে আজ পর্যন্ত, অর্থাৎ এই ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত যে জাটকা সংরক্ষণের ২ মাসের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটি উঠে যাচ্ছে। ফলে এই যে চাঁদপুরের উত্তরে ষাটনল থেকে দক্ষিণে চরভৈরবী পর্যন্ত বিশাল যে অভয়াশ্রমটি আছে, সেই অভয়াশ্রমের অর্থাৎ পদ্মা মেঘনা পাড়ের যে জেলে পল্লীগুলোতে আছে, সেখানে এখন জেলেদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ চলছে। অর্থাৎ জেলেরা জাল নৌকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। মধ্যরাতে যখন নিষেধাজ্ঞা উঠে যাবে, তারপর থেকে তাদের এই জলের সাথে জাল নৌকা নিয়ে একটা মিতালি হবে। অর্থাৎ ২ মাস আগে যেমনটি ছিল সেই পরিবেশটি তারা আবার নতুন করে ফিরে পাচ্ছেন। আমি ভোরে চাঁদপুরের হরিণাঘাটে অবস্থান করে বেশ কয়েকজন জেলের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই ২ মাস তাদের দুর্ভোগ ছিল, কষ্ট ছিল। এর মধ্যে লকডাউনে তাদের চলাচলও সীমিত ছিল। তার মধ্যে পেটে পাথর বেঁধে তারা অপেক্ষা করছিলেন যে কিভাবে তারা আবার নতুন করে নদীতে নেমে এই জলের সাথে মিতালি করবেন, ইলিশ ধরবেন এবং ইলিশের সঙ্গে অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো তারা ধরে জীবিকা নির্বাহের একটা পথ আবার নতুন করে তৈরি করবেন। সেই কথা যখন জেলেরা আমাকে বলছিলেন, বেশ কয়েকজন জেলের চোখে পানিও ছলছল করে পড়ছিল, কারণ এর মধ্যে তাদের অনেককে হারিয়েছেন। অর্থাৎ গত কয়েকদিন আগে যে একটা ঝড় হয়েছিল, সেখানে হরিণাঘাটের ৩ জন জেলে প্রাণ হারিয়েছিলেন।
সেই দুঃখ তাদের আছে। আর জেলেরা আসলে চাঁদপুরের যেই প্রায় 52,000 সরকারি তালিকায় জেলে আছেন, তাদের অনেকে খাদ্য প্রণোদনা পেলেও কেউ কেউ খাদ্য প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছিলেন। সেই কষ্টের কথাও তারা আমাকে জানিয়েছেন। আমি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে চাঁদপুরে এই যে 2 মাসে জাটকা সংরক্ষণের কর্মসূচি চলেছিল, সেখানে প্রায় 39 মেট্রিক টন জাটকা এবং প্রায় 40 কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে যারা নিষেধাজ্ঞা অমান্য করেছে এমন প্রায় 300 জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে জাটকা সংরক্ষণ শেষে ইলিশ ধরার প্রস্তুতি সবশেষ তথ্য। ফারিহা। চাঁদপুর সদরের মেঘনা নদীর হরিণাঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমেদ। করোনাকালে দেশি বিদেশি স্যানিটাইজারের রমরমা ব্যবসা হলেও বাজারে নেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কেরুর স্যানিটাইজার। লাভজনক হওয়ার পরও রহস্যজনক কারণে গত 1 বছরে পাইকারি খুচরা কোনো পর্যায়ে গড়ে ওঠেনি তাদের বিপণন ব্যবস্থা। উৎপাদনেও চরম উদাসীনতা। অর্থনীতিবিদরা বলছেন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে কেরুর স্যানিটাইজার উৎপাদন বাড়ানো উচিত। হরিপদ সাহার রিপোর্ট। গেল বছর করোনা মহামারীর শুরুতে বাজারে চাহিদার সঙ্গে কয়েক গুণ বাড়ে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের দাম। সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা তৎপর হয় ভেজাল স্যানিটাইজার তৈরিতেও। এমন পরিস্থিতিতে নিজস্ব কাঁচামাল, স্পিরিট ও অন্যান্য উপাদান ব্যবহার করে স্যানিটাইজার উৎপাদন শুরু করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। কিন্তু 1 বছরেও রাজধানীর কোনো ওষুধের দোকানে পৌঁছায়নি রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানের তৈরি স্যানিটাইজার। বাজারে প্রচুর পরিমাণ চাহিদা স্যানিটাইজার। আমাদের কাছে যেগুলো আছে আমরা ওইগুলো বিক্রি করি। সেপনিল, তারপরে বেজাজ আছে, হ্যান্ডি জেল আছে। কেরুটাও আমরা হাতের নাগালে সবসময় সব ফার্মেসিতে পাচ্ছি না। ওদের অফিস থেকে একবার দিয়েছিল, আমি ওই সময় আনছি, কিন্তু এছাড়া বাজারে কোথাও আমি দেখি নাই। তারা আমাদের কাছে আসতো বা জানাইতো, তাহলে আমরা জানতে পারতাম যে না কেরু কোম্পানির একটা স্যানিটাইজার হয়। অনেক খোঁজাখুঁজির পর রাজধানীর মতিঝিলের এক পুরানো ভবনে পাওয়া গেল কেরুর স্যানিটাইজারের বিক্রয় কেন্দ্র ও গুদাম। যদিও ক্রেতাদের কাছে সহজলভ্য করার যে কোনো উদ্যোগই নেই তা স্পষ্ট হলো কর্মকর্তাদের কথায়। ঢাকায় আমাদের অফিস থেকে বিক্রি হচ্ছে, তারপর আবার চিনি ভবন থেকে বিক্রি হবে। যারা যারা নিতে চায় আমাদের থেকে হ্যান্ড স্যানিটাইজার, তাদেরকে আমরা দিয়ে দিই। এখানে কাস্টমার আসতে বিক্রি করি। আমাদের প্রোডাকশন আমরা প্রতিদিন আমরা এটা করি না। কালকে থেকে শুরু করলাম, কালকে থেকে শুরু হলো। আবার 3 দিন করলাম, আর 2 দিন বন্ধ রাখলাম। বিষয়টা এইরকম আছে। বেসরকারি সরকারি মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে জানেন। করোনাকালে স্যানিটাইজারের বাজার সম্প্রসারণে কেরুর এই উদাসীনতায় অবাক অর্থনীতিবিদরাও। যদিও খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শোনালেন আশার কথা। গত 1 বছরে এই স্যানিটাইজার উৎপাদনের যে সুযোগ এবং সম্ভাবনা নষ্ট করেছে, সেটি এখন তাদেরকে পুষিয়ে নিতে হবে এবং এ কারণে তাদেরকে উৎপাদন ব্যাপকভাবে সম্প্রসারণ করতে হবে, যেহেতু এই বাজারটি একটি নিশ্চিত বাজার এবং এখানে বাংলাদেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং আমদানি করেও কিন্তু এই স্যানিটাইজারের চাহিদা মোকাবিলা করতে হচ্ছে। আমাদের তো স্প্রে নেই যে এটা মুখটা খুলে তারপরে ব্যবহার করতে হয়, এবং এটা আসলে অতটা ইউজার ফ্রেন্ডলি হয়তো না। পারফিউম করে এবং স্প্রে সহ একটু দাম বাড়িয়ে এটা বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি। 2-3 বছর করা শুরু হচ্ছে, খুব শীঘ্রই হয়তো আমরা আসবো। কেরুর গুদামে ও কারখানায় বর্তমানে প্রায় 3000 লিটার স্যানিটাইজার মজুদ আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানে উৎপাদন হচ্ছে ইয়েলো টি বা হলুদ চা। বিশ্বের আরও 2টি দেশ এই চা উৎপাদন করলেও বাংলাদেশে উৎপাদিত হলুদ চায়ের দাম সর্বোচ্চ। দেশের চা শিল্পে এটি একটি বিপ্লব বলে মনে করছেন গবেষকরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ। চা গাছে মৌসুমে প্রথম একটি কুড়ি এবং একটি পাতা দিয়ে ইয়েলো টি বা হলুদ চা উৎপাদন করা হয়। আর দেশে প্রথম বাণিজ্যিকভাবে ইয়েলো টি উৎপাদন করেছে বৃন্দাবন চা বাগান। সাধারণ চা থেকে এই চা পরিবেশনে রয়েছে ভিন্নতা, স্বাদ গন্ধে সুস্বাদু। চা পাতা দেওয়ার পরে গরম পানিটা আমরা ঢেলে দেবো। 5 মিনিট রাখার পরে একটু ঝাঁকে দিলে পরে দেখা যায় মেন কালার প্লাস ফ্লেভারটা চলে আসবে। ইয়েলো টিটা এটা অসাম, এটা বলে শেষ করা যাবে না। করোনা পরিস্থিতিতে চায়ের বাজার চাঙ্গা করতে নতুন নতুন চা উৎপাদনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান হলুদ চায়ের উদ্ভাবক। ইয়েলো টি যেহেতু বাংলাদেশে আর কেউ করে নাই, আমি ফার্স্ট করছি। বিশ্বের 3টা দেশ করছে, 3টা দেশের ভিতরে বাংলাদেশ মানে 3rd পজিশনে করছে, 3 নম্বরে করছে, এবং প্রাইসের দিক থেকে বাংলাদেশ আমি সবচেয়ে হাইয়েস্ট প্রাইস পেয়েছি। বৃন্দাবন চা বাগান ইয়েলো টি উৎপাদনের মাধ্যমে চায়ের জগতে দেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মনে করেন চা গবেষক। এটা চায়ের জন্য একটা নতুন একটা বিপ্লবিক সূচনা, এবং এই ধারাটা যদি অব্যাহত থাকে এবং ইনশাল্লাহ থাকবে,
বাংলাদেশের চাটা সারা বিশ্বে আস্তে আস্তে আরও সুনাম কুড়াবে। চীন কোরিয়ার পর বাংলাদেশ ইয়োলুটি উৎপাদন করে বিশ্ববাজারে নতুন নাম লেখালো। এ পর্যন্ত বাংলাদেশে উৎপাদিত চায়ের মধ্যে সবচাইতে দামি চা ইয়োলুটি বা হলুদ চা। বিশ্ববাজারে এই চা প্রথম স্থান অধিকার করে আছে। বর্তমানে এর পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে এই চা আরও বৈদেশিক মুদ্রা অর্জনে একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বাজারে কম দামে বিক্রি করলেও সরকারি গুদামে গম বিক্রিতে অনীহা নাটোরের চাষিদের। তাদের দাবি, খাদ্য বিভাগের কর্মকর্তাদের হয়রানির কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে কমে হাটে গম বিক্রি করছেন তারা। অভিযোগ অস্বীকার করে স্থানীয় খাদ্য বিভাগের দাবি, হাটবাজারগুলোতে দাম বেশি থাকায় সরকারের কাছে গম বিক্রি করছে না কৃষক। গমের ন্যায্য মূল্য নিশ্চিতে চলতি মাসে 28 টাকা কেজিতে সরকারিভাবে গম সংগ্রহ শুরু হয়। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নাটোরের হাটবাজারগুলোতে প্রতি কেজি গম 27 টাকায় বিক্রি করছেন কৃষকেরা, অথচ 28 টাকা কেজিতে সরকারি দপ্তরে বিক্রির সুযোগ থাকলেও সেখানে যাচ্ছেন না তারা। কৃষকদের অভিযোগ, গম বাছাইয়ের নামে খাদ্য গুদামের কর্মকর্তারা পদে পদে হয়রানি করেন। সিন্ডিকেটের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। দেখে দেখে পোকা হয়েছে, ছোট দানা, এটা চলবি না, ধুলা আছে, চলবি না। সারদের টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, লেবার বস্তার টাকা দিতে হয়, গমের টাকা, চান্দা, এই সেই। গোডাউনে যে মালটা নেওয়া হয় এটা নেতা খেতারিয়াতে আমার চান্স হয় না। এছাড়া সরকারের কাছে বিক্রি করলে বিল পেতে দেরি হয়, তাই হাটে নগদ টাকায় বেচার সুযোগ হাতছাড়া করেন না তারা। গোডাউন নিয়ে গেলে 2-3 দিন ঘুরতে হয়, ওই জন্য আমরা ওখান দিই না, হাটে নিয়ে আসি, হাটে নগদ টাকা পাই, নগদ টাকা আমরা বিক্রি করে দিতে যাই। গুদামে যে লোক থাকে তাদের কাছে তারাই নিয়ে যায়, তারাই বিক্রি করে, আমরা তো ভিড়টাই পারিনি। অধিদপ্তর গম কেনার ব্যাপারে তেমন প্রচারণা চালায়নি বলে দাবি কৃষকদের। সরকার তো গম কিনেছে গ্রাম অঞ্চলে, আমরা জানি না, আমরা এখনো বুঝি না। আমাদের কাছ থেকে তেমন নেয় না, ওরা ঘুরাই নিয়ে এসছে আর আগে। খাদ্য কর্মকর্তা জানান, গত 11 এপ্রিল থেকে প্রতি কেজি 28 টাকা দরে জেলায় 6800 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এক সপ্তাহে মাত্র 24 মেট্রিক টন গম সংগ্রহ করা সম্ভব হয়েছে। কৃষকদের কোনো হয়রানি করা হয় না বলেও দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। আরও আমাদের মানে সংগ্রহ অভিযান প্রত্যেকটি উপজেলাতে চলবে। আজ পর্যন্ত হয়রানি সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। চলতি বছর জেলায় 22,195 হেক্টর জমিতে প্রায় 87,000 মেট্রিক টন গম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, নাটোর। ডিউটিরত অবস্থায় হঠাৎ নাচের ভাবনা কেন আসলো 3 চিকিৎসকের মাথায়, জানালেন হাঁপিয়ে ওঠা হাসপাতালের বন্দি জীবনে চিকিৎসকদের কিছুটা স্বস্তি দিতেই এই ভিডিও। অনেক ভাবনা চিন্তা নয়, কাজের ফাঁকে কথা প্রসঙ্গে ঢাকা মেডিকেলের 3 চিকিৎসক সহকর্মী এই নাচের পরিকল্পনা করেন। মুজাহিদ শুভর রিপোর্ট। আসার পরিকল্পনা এটা হচ্ছে সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের একঘেয়ে জীবন থেকে মুক্তি দিতেই এমন উদ্যোগ, জানালেন ভিডিওটিতে অংশ নেয়া চিকিৎসকরা। তবে ব্যক্তিগত ফেসবুকের জন্য তৈরি এভাবে সাড়া ফেলবে স্বপ্নেও ভাবেননি তারা। নিজেরাই হচ্ছে আমাদের কোরিওগ্রাফার, নিজেরাই আমরা প্ল্যান করি যে কিভাবে একটু নাচের সাথে হাত পা দুলাবো, এবং সেখান থেকেই আমরা আসলে এই নাচটা উঠাই। এবং হচ্ছে আমাদের নাচের ভিডিও কোনো হচ্ছে বড় কোনো ক্যামেরা দিয়েও করি নাই, নর্মাল মোবাইল থেকে করেছি। করোনা পরিস্থিতির মধ্যে মূল ভূমিকাটা কিন্তু চিকিৎসকদেরই পালন করতে হবে। আমরা যদি চিকিৎসকদের মনোবলটা শক্ত না রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাব। প্রতিদিন কোনো না কোনো মৃত্যু, পরিবারের সদস্যদের অসুস্থতা, পিপিই পরে অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াই, প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যেও হাসি মুখে বেঁচে থাকাই সত্যিকারের বিজয়, সেটি বুঝাতে চেয়েছেন চিকিৎসকরা। 14 দিন তারা বাসায়ও যেতে পারছেন না, তাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তাদের মুখ দেখতে পাচ্ছেন না, বাচ্চারা বাবা মা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, একা হয়ে গেছে। অনেক ডাক্তারের অনেক সময় মনে প্রশ্ন জাগে যে তারা কি তাদের ফ্যামিলির প্রতি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে কিনা করোনার সময়। তো সেখান থেকেই তাদেরকে উৎফুল্ল করার জন্যই আমাদের, এবং এই নিজেরাও মৃত্যু মুখে ধাবিত হতে পারেন যে কোনো মুহূর্তে, সবকিছু মায়া মমতা বাদ দিয়ে এই হাসপাতালে কাজ করছেন, তারাও যে এই একটা পরিস্থিতিতে, এমন একটা দুর্বিষহ পরিস্থিতিতে নেচে উঠতে পারেন, গেয়ে উঠতে পারেন, সেটা আমি বলবো যে বিশাল উদ্দীপনার কাজ। কোভিড যুদ্ধের শেষ দিন পর্যন্ত চিকিৎসকরা তাদের ন্যায্য অধিকার পাক, নিজে উদ্দীপ্ত থেকে চিকিৎসক ও রোগীদের উজ্জীবিত করুক, এমনটাই প্রত্যাশা তরুণ চিকিৎসকদের। সপ্তাহের একটি দিন আমাদের রুটিন অপারেশন চলে থাকে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশেষ বিমানে দেশ ছাড়লেন বসুন্ধরার এমডির স্ত্রী সন্তানরা। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলার আসামির দেশ ত্যাগ ঠেকাতে তৎপর পুলিশ।
আবারও করোনায় বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারকে ডিজিটালি পাঠাবেন ২৫০০ টাকা। সহায়তার আওতায় আসবে ৩৬.৫ লাখ মানুষ। এবং পতেঙ্গার বে টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সহ ৭ দেশ। ভিড়তে পারবে সব ধরনের মাদার ভেসেল। ২টি জেটি অংশীদারদের দেওয়ার সিদ্ধান্ত। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।